পর্নোগ্রাফি এই বিষয়টা নিয়ে যখনই কথা হয় বেশিরভাগ সময়ই আলোচনাটা কেমন যেন নৈতিকতা বা মানে সামাজিকতার গণ্ডিতে আটকে যায়, তাই না? একদম। আর আমরা ঠিক ওখানেই ফোকাস করতে চাই, কারণ এটা তো শুধু ভালো বা মন্দের প্রশ্ন নয়। ঠিক। এটা আমাদের মস্তিষ্কের রসায়ন, আমাদের বিবর্তনের ইতিহাস আর আধুনিক প্রযুক্তির একটা অদ্ভুত মিশেলের গল্প। আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ওয়াইল ইব্রাহিমের লেখা পর্নোগ্রাফি নীরব ঘাতক বইটির কিছু নির্বাচিত অংশ। আমরা দেখব বিজ্ঞান এই আসক্তিকে কিভাবে ব্যাখ্যা করে। তাহলে আমাদের লক্ষ্যটা পরিষ্কার। এর পেছনের যে স্নায়ুবিজ্ঞান সেটাকে সহজ করে বোঝা, কেন সাধারণ বিনোদনের চেয়ে ইন্টারনেট পর্নোগ্রাফি এতটা শক্তিশালী, মস্তিষ্কের কোন সার্কিটকে এটা ব্যবহার করে, আর এই যে কুলিজ ইফেক্টের মতো অদ্ভুত সাউন্ডিং ব্যাপারগুলো, এগুলোই বাকি। চলুন এই জটগুলো এক এক করে খোলা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন। অনেকেই তো ভাবতে পারেন পর্নোগ্রাফি তো নতুন কিছু না, বহু বছর ধরেই ম্যাগাজিন বা ভিডিওর আকারে এটা ছিল। তাহলে ইন্টারনেট আসার পর এমন কি ঘটল যে এটাকে নিয়ে এত আলোচনার প্রয়োজন হচ্ছে? চমৎকার প্রশ্ন। আর এখানেই মূল পার্থক্যটা। পুরনো দিনের ম্যাগাজিন বা ভিডিও টেপের বিষয়বস্তু ছিল সীমিত, কিন্তু ইন্টারনেট পর্নোগ্রাফি হল অসীম। অসীম। হ্যাঁ, এখানে আছে অফুরন্ত নতুনত্ব, চোখের পলকে বদলে যাওয়া দৃশ্য, আর এমন বৈচিত্র্য যা আগে কখনো সম্ভব ছিল না। বিজ্ঞানীরা এই জিনিসটাকে বলেন সুপার স্টিমুলাস বা অতি উদ্দীপক। সুপার স্টিমুলাস শব্দটা একটু ভারী শোনায়, এর মানেটা ঠিক কি? এর মানে হলো এটা এমন এক ধরনের কৃত্রিম উদ্দীপনা যা প্রকৃতিতে পাওয়া স্বাভাবিক উদ্দীপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বইটাতে একটা দারুণ তুলনা দেওয়া হয়েছে জাঙ্ক ফুডের সাথে। ও আচ্ছা। আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে এমনভাবে তৈরি হয়েছে যে টিকে থাকার জন্য সে উচ্চ ক্যালোরির খাবার, যেমন ধরুন মিষ্টি বা চর্বি জাতীয় খাবার দেখলেই উৎসাহিত হয়, কারণ আদিম পরিবেশে এগুলো পাওয়া কঠিন ছিল। কিন্তু এখন তো ফাস্ট ফুডের দোকানে গেলেই যখন তখন পাওয়া যায়। ঠিক তাই। আর আধুনিক প্রক্রিয়াজাত খাবার, যেমন ধরুন একটা ডোনাট বা এক প্যাকেট চিপস, প্রকৃতিতে পাওয়া যে কোনো ফলের চেয়ে অনেক বেশি ক্যালোরি, চিনি আর চর্বি একসঙ্গে দেয়। এটা আমাদের মস্তিষ্কের সেই পুরনো পুরস্কার ব্যবস্থাকেই হাইজ্যাক করে ফেলে। মস্তিষ্ক তখন স্বাভাবিক খাবারের চেয়ে এই সুপার স্টিমুলাসের প্রতি বেশি আকৃষ্ট হয়। ইন্টারনেট পর্নোগ্রাফিও কি একইভাবে কাজ করে। তার মানে আমাদের মস্তিষ্ক যৌনতার প্রতি স্বাভাবিকভাবেই আগ্রহী, কিন্তু ইন্টারনেট পর্নোগ্রাফি সেই আগ্রহকে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যায়। একদম। এটা আমাদের মস্তিষ্কের সামনে এমন এক জগৎ খুলে দেয় যেখানে নতুন সঙ্গীর যোগান কখনো শেষ হয় না। আমাদের মস্তিষ্ক এই অসীম উদ্দীপনা সামলানোর জন্য তৈরি হয়নি। বুঝতে পারছি। ফলে স্বাভাবিক সম্পর্কের চেয়ে এই কৃত্রিম জগৎটাই তার কাছে বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করে। জাঙ্ক ফুড যেমন স্থূলতার জন্ম দেয়, এই সুপার স্টিমুলাসও সেরকমই মানসিক ও আচরণগত সমস্যার জন্ম দিতে পারে। এই যে আপনি বারবার নতুনত্বের কথা বলছেন, এটার উপর এত জোর দেওয়ার কারণটা কি? নতুন কিছু দেখলেই কি আমাদের মস্তিষ্ক বেশি উত্তেজিত হয়? হ্যাঁ, আর এর পেছনে একটা খুব নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ আছে, যেটাকে বলা হয় কুলিজ ইফেক্ট। এটা জীববিজ্ঞানের একটা খুব মজার আর গুরুত্বপূর্ণ ধারণা। কুলিজ এফেক্ট নামটা বেশ অদ্ভুত শোনাচ্ছে। এর পেছনে কি কোনো গল্প আছে নাকি? হ্যাঁ, একটা চালু গল্প আছে আর কি। বলা হয় একবার আমেরিকার প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ আর তার স্ত্রী একটা খামার পরিদর্শনে গিয়েছিলেন। তো ফার্স্ট লেডি দেখতে পান একটা মোরগ খুব ঘন ঘন মুরগিদের সাথে মিলিত হচ্ছে। আচ্ছা। তিনি খামারের মালিককে জিজ্ঞাসা করেন, মোরগটা কি সারাদিন এটাই করে? মালিক উত্তর দেন, হ্যাঁ ম্যাডাম, প্রতিদিন বহুবার। তখন ফার্স্ট লেডি বলেন, এই কথাটা প্রেসিডেন্টকে গিয়ে বলুন। প্রেসিডেন্ট সব শুনে মালিককে জিজ্ঞাসা করেন, মোরগটা কি মাইছি একই মুরগির সাথে মিলিত হয়? মালিক বলেন, না স্যার, প্রতিবার নতুন মুরগি। তখন প্রেসিডেন্ট বলেন, এই কথাটা মিসেস কুলিসকে গিয়ে বলুন। দারুণ গল্প তো। তার মানে নতুন সঙ্গীর উপস্থিতিই হলো মূল চালিকা শক্তি। কিন্তু এটা তো গল্প। এর পেছনে কি পরীক্ষামূলক প্রমাণও আছে? অবশ্যই আছে। ইঁদুরের উপর করা একটা ক্লাসিক পরীক্ষায় দেখা গেছে, একটা পুরুষ ইঁদুরকে একটি স্ত্রী ইঁদুরের সাথে খাঁচায় রাখলে সে কয়েকবার মিলিত হওয়ার পর আগ্রহ হারিয়ে ফেলে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ও। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি খাঁচায় অন্য একটি নতুন স্ত্রী ইঁদুর প্রবেশ করানো হয়, তাহলে সেই ক্লান্ত ইঁদুরটা
আবার আগের মতোই সক্রিয় হয়ে ওঠে? এর কারণটা শারীরিক ক্লান্তি নয়, বরং বলা যায় মস্তিষ্কের একটা জেনেটিক প্রোগ্রামিং। বইটাতে তো ভেড়ার ওপর করা একটা পরীক্ষার গ্রাফও দেওয়া হয়েছে, তাই না? ওটা তো আরও পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরে। হ্যাঁ, ওই পরীক্ষাটা খুব খুব পরিষ্কার একটা চিত্র দেয়। গ্রাফে দেখানো হয়েছে একটা পুরুষ ভেড়া যখন একই স্ত্রী ভেড়ার সাথে বারবার মিলিত হচ্ছে, তখন বীর্যপাতের জন্য প্রয়োজনীয় সময়টা ক্রমাগত বাড়ছে। হ্যাঁ, প্রথমবার হয়তো ৩-৪ মিনিট লাগছে, কিন্তু চতুর্থ বা পঞ্চমবারে গিয়ে সেটা প্রায় ১৫-২০ মিনিটে পৌঁছে যাচ্ছে। কিন্তু যখন প্রতিবার একটা করে নতুন স্ত্রী ভেড়া আনা হচ্ছে, তখন সময়টা প্রতিবারই সেই ৩-৪ মিনিটে স্থির থাকছে। এর থেকে পরিষ্কার প্রমাণ আর কিছু হতে পারে না যে নতুনত্ব কতটা শক্তিশালী একটা জৈবিক উদ্দীপক। তার মানে এই কুলিজ ইফেক্টই ইন্টারনেট পর্নোগ্রাফির মূল ইঞ্জিন। ব্যবহারকারীরা যে সুরক্ষী নতুন নতুন ভিডিও খোঁজেন, তার কারণ এটাই। ঠিক ধরেছেন। তাদের মস্তিষ্ক আসলে কোনো নির্দিষ্ট কন্টেন্টের জন্য নয়, বরং ওই নতুনত্ব থেকে পাওয়া যে উত্তেজনা, সেটার পেছনে ছোটে। এই প্রক্রিয়াটা এতটাই শক্তিশালী যে বানরের ওপর করা একটা পরীক্ষায় দেখা গেছে বানররা তাদের প্রিয় খাবার অর্থাৎ ফলের রস পাওয়ার সুযোগ ছেড়ে দিয়েছে শুধু নতুন নতুন স্ত্রী বানরের ছবি দেখার জন্য। ফলের রস ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এটা প্রমাণ করে এই ড্রাইভটা কতটা আদিম আর মৌলিক। আচ্ছা, এই যে নতুনত্বের প্রতি এত তীব্র আকর্ষণ, এটা তো আমাদের প্রবৃত্তির অংশ। কিন্তু আমাদের তো বিবেক, বুদ্ধি বা যুক্তিও আছে, যা আমাদের বলে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাহলে মস্তিষ্কের ভেতরে কি এই দুই শক্তির মধ্যে কোনো লড়াই চলে? অনেকেই তো বলবেন এটা শেষ পর্যন্ত ইচ্ছাশক্তিরই খেলা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তর হলো হ্যাঁ। মস্তিষ্কের ভেতরে প্রতিনিয়ত একটা যুদ্ধ চলতে থাকে। তাই? এই যুদ্ধটা হয় মস্তিষ্কের দুটি প্রধান অংশের মধ্যে। একটি হলো আমাদের লিম্বিক সিস্টেম, যাকে আমরা আদিম মস্তিষ্ক বা আবেগীয় মস্তিষ্ক বলতে পারি। আমাদের টিকে থাকার প্রবৃত্তি, আবেগ, ভয়, রাগ আর যৌনতার মতো মৌলিক চালিকা শক্তিগুলো এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। এই অংশটা কোনো যুক্তি বোঝে না, সে শুধু বোঝে তাৎক্ষণিক আনন্দ আর পুরস্কার। আর দ্বিতীয় অংশটা নিশ্চয়ই আমাদের যৌক্তিক মস্তিষ্ক? একদম। দ্বিতীয় অংশটি হল সেরেব্রাল কর্টেক্স, বিশেষ করে এর সামনের অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই আমাদের উন্নত বিচার বুদ্ধির কেন্দ্র। পরিকল্পনা করা, কোনো কাজের ভবিষ্যৎ পরিণতি নিয়ে ভাবা আর ভালো মন্দের পার্থক্য করার মতো জটিল কাজগুলো এখানেই হয়। আচ্ছা, আসক্তির ক্ষেত্রে এই দুই অংশের মধ্যে একটা সরাসরি দ্বন্দ্ব তৈরি হয়। কিভাবে একটু বুঝিয়ে বলবেন? ধরুন, লিম্বিক সিস্টেম অর্থাৎ আদিম মস্তিষ্ক পর্নোগ্রাফি দেখার পর তাৎক্ষণিক আনন্দের সিগন্যাল পাঠায়। সে বলে, এটা ভালো লাগছে, আরও চাই। আর যৌক্তিক মস্তিষ্ক? অন্যদিকে সেরেব্রাল কর্টেক্স অর্থাৎ যৌক্তিক মস্তিষ্ক ভবিষ্যতের কথা ভাবে। সে বলে, থামো, এটা তোমার সম্পর্ক, কাজ আর সময়ের ক্ষতি করছে, এর পরিণতি ভালো হবে না। প্রথম দিকে হয়তো যৌক্তিক মস্তিষ্কের কথাই আমরা শুনি, কিন্তু বারবার একই সুপার স্টিমুলাসের সম্মুখীন হতে হতে লিম্বিক সিস্টেম থেকে আসা সংকেতগুলো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা যৌক্তিক মস্তিষ্কের কণ্ঠকে ক্রমশ দুর্বল করে দেয়। একটা সময় আদিম মস্তিষ্কই যেন চালকের আসনে বসে পড়ে। তাই এটা শুধু ইচ্ছাশক্তির অভাব নয়, এটা মস্তিষ্কের সার্কিট্রির একটা পরিবর্তন। আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের কথা বললাম, কিন্তু এদেরকে চালাচ্ছেটাকে কোনো নির্দিষ্ট রাসায়নিক বা হরমোন কি এর পেছনে মূল ভূমিকা পালন করে? বইটাতে তো ডোপামিনের কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, এই পুরো নাটকের বলা যায় মূল চরিত্রই হল ডোপামিন। বইটিতে একে খুব সুন্দরভাবে আসক্তির অণু বা মলিকিউল অফ অ্যাডিকশন বলা হয়েছে। আসক্তির অণু? আমাদের মস্তিষ্কে একটা পুরস্কার ব্যবস্থা বা রিওয়ার্ড সার্কিট আছে। যখনই আমরা আমাদের টিকে থাকার জন্য জরুরি কোনো কাজ করি, যেমন ক্ষুধা পেলে খাবার খাই বা যৌনমিলন করি, তখন এই সার্কিট থেকে ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন আমাদের এক ধরনের প্রেরণা বা আনন্দ দেয়, যা আমাদের সেই কাজটা আবারও করতে উৎসাহিত করে। এটা তো প্রকৃতির একটা কৌশল তাহলে। হ্যাঁ, যা আমাদের প্রজাতিকে টিকিয়ে রেখেছে। বইয়ের উপমাটা আমার দারুণ লেগেছিল। রিওয়ার্ড সার্কিট যদি একটা ইঞ্জিন হয়, তবে ডোপামিন হলো তার জ্বালানি। এই জ্বালানি আমাদের নির্দিষ্ট কাজের দিকে ঠেলে দেয়। তবে এখানে একটা প্রচলিত ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই মনে করেন ডোপামিন মানেই আনন্দ, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ও তাই নাকি? ডোপামিন সরাসরি আনন্দের অনুভূতি তৈরি করে না।
ডোপামিনের মূল কাজ হলো আকাঙ্ক্ষা বা প্রেরণা তৈরি করা। কোনো কিছু পাওয়ার জন্য যে তীব্র ইচ্ছা বা তাড়না, সেটার পেছনে থাকে ডোপামিন। আর কাজটি করার পর যে আনন্দ? সেই পরিতৃপ্তি বা আনন্দের অনুভূতি আসে মূলত অপিওয়েড জাতীয় অন্য রাসায়নিক থেকে। থাকে। ঠিক তাই। একজন আসক্ত ব্যক্তি হয়তো কাজটি করে আগের মতো আনন্দ পান না, কিন্তু কাজটি করার জন্য তার আকাঙ্ক্ষা বা তাড়না কমে না, বরং বাড়তেই থাকে। সে ওই তাড়নার কাছেই বারবার হেরে যায়। এই রিওয়ার্ড সার্কিটের শক্তি ঠিক কতটা সেটা বোঝানোর জন্য বইটাতে ইঁদুরের ওপর করা একটা ভয়ঙ্কর পরীক্ষার কথা বলা আছে। ওটা শোনার পর থেকে আমার মাথা থেকে যাচ্ছে না। হ্যাঁ, 50-এর দশকের সেই পরীক্ষাটা আসক্তির গবেষণায় একটা মাইল ফলক। বিজ্ঞানীরা একটি ইঁদুরের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটে একটি ইলেকট্রোড লাগিয়ে দেন। যেটা একটা লিভারের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, ইঁদুরটা যখনই লিভারটা চাপত, তার মস্তিষ্ক সরাসরি উদ্দীপ্ত হতো। ফলাফল ছিল অবিশ্বাস্য। ইঁদুরটা খাওয়া, ঘুম, পানি পান করা, সঙ্গীর সাথে মিলিত হওয়া সব কিছু ছেড়ে দিয়ে শুধু ঘন্টায় 1000 বার ওই লিভারটি চাপতে থাকত। যতক্ষণ না সে জ্ঞান হারায়। হ্যাঁ, যতক্ষণ না সে পুরোপুরি ক্লান্ত হয়ে জ্ঞান হারায়। আর এখানেই তো শেষ নয়, পরীক্ষাটাকে তো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যাপারটা। ঠিক। এরপর বিজ্ঞানীরা খাঁচার মেঝেতে একটি ইলেকট্রিক গ্রিড বসিয়ে দেন। এবার লিভার চাপতে গেলেই ইঁদুরটিকে একটি কষ্টদায়ক বৈদ্যুতিক শক দেওয়া হতো। কিন্তু আশ্চর্যজনকভাবে ইঁদুরটি সেই শক সহ্য করেও লিভার চাপা বন্ধ করেনি। কিন্তু খাবারের জন্য সে একই শক সহ্য করতে রাজি ছিল না। একদম না। যখন লিভারের বদলে অন্য প্রান্তে খাবার রাখা হলো, তখন সে একই শক সহ্য করে খাবারের কাছে যেতে রাজি হয়নি। অবিশ্বাস্য। তার মানে এই সার্কিটকে কৃত্রিমভাবে উদ্দীপ্ত করা হলে তা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় স্বাভাবিক প্রবৃত্তিগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। ঠিক। এই পরীক্ষাটা তো শুধু ইঁদুরের গল্প নয়, এটা আমাদের চারপাশের অনেক আচরণেরই ব্যাখ্যা দেয়। কেন কেউ ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, বা কেন গেমিং আসক্তিতে রূপ নিতে পারে, এর পেছনেও কিন্তু এই একই রিওয়ার্ড সার্কিটকে হাইজ্যাক করার কৌশল কাজ করে। মূল চালিকা শক্তিটা একই। ইন্টারনেট পর্নোগ্রাফিও ঠিক এই কাজটাই করে। একদম। এটা আমাদের মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী আর আদিম একটা সার্কিটকে সরাসরি উদ্দীপ্ত করে, যার সাথে পাল্লা দেওয়া আমাদের যৌক্তিক মস্তিষ্কের জন্য প্রায়শই খুব কঠিন হয়ে পড়ে। এতক্ষণ তো আমরা বিজ্ঞানের কঠিন বিষয়গুলো নিয়ে কথা বললাম। এবার একটু বাস্তবতার দিকে ফেরা যাক। এই সমস্ত নিউরোকেমিক্যাল প্রক্রিয়ার বাস্তব জীবনে প্রভাবগুলো কি? বইটিতে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিণতির কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রভাবগুলো বেশ গভীর হতে পারে। প্রথম এবং সবচেয়ে সাধারণ প্রভাব হল বাস্তব জীবনে সঙ্গীর সাথে সম্পর্কে অসন্তুষ্টি তৈরি হওয়া। কেন? কারণ মস্তিষ্ক যখন ইন্টারনেট পর্নোগ্রাফির সেই সুপার নর্মাল অবাস্তব উদ্দীপনায় অভ্যস্ত হয়ে যায়, তখন বাস্তব জীবনের স্বাভাবিক সম্পর্ক তার কাছে ম্যাড়মেড়ে বা যথেষ্ট উদ্দীপক বলে মনে হয় না। এর ফলে কি শারীরিক সমস্যাও হতে পারে? অবশ্যই। বইয়ের তথ্য অনুযায়ী অনেক ব্যবহারকারীর মধ্যে পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানে অক্ষমতা দেখা যায়। অদ্ভুত ব্যাপার হলো, তারা পর্নোগ্রাফি দেখার সময় সম্পূর্ণ স্বাভাবিক থাকেন, কিন্তু বাস্তব সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় সমস্যায় পড়েন। তার মানে তাদের মস্তিষ্ক তখন আর স্বাভাবিক উদ্দীপনায় সাড়া দিতে পারে না। ঠিক। এর পাশাপাশি প্রিমেচিওর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যাও দেখা যায়। সম্পর্ক আর শারীরিক সমস্যার বাইরেও তো প্রভাব আছে, তাই না? যেমন ধরুন চিন্তাভাবনার উপর। হ্যাঁ, এবং এটা হয়তো আরও বড় সমস্যা। পর্নোগ্রাফি নারী, পুরুষ এবং সম্পর্ক বিষয়ে একটা অত্যন্ত বিকৃত এবং অবাস্তব ধারণা তৈরি করে। এতে যা দেখানো হয় তা বাস্তবতার থেকে শতভাগ দূরে। এর ফলে ব্যবহারকারীর মনে সম্পর্ক ও যৌনতা নিয়ে এমন সব প্রত্যাশা তৈরি হতে পারে যা বাস্তব জীবনে পূরণ হওয়া অসম্ভব। বইটিতে আমেরিকার একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে যে প্রায় 60% বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে অন্যতম প্রধান কারণ হিসাবে পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হয়েছে। 60%? এটা তো বিশাল একটা সংখ্যা। আচ্ছা, কেউ যদি বুঝতে চায় যে তার এই অভ্যাসটা আসক্তির পর্যায়ে চলে গেছে কিনা, তার জন্য কি কোনো উপায় আছে? হ্যাঁ, বইটিতে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মানদণ্ড অনুযায়ী একটি ছোট্ট স্বপরীক্ষার কথা বলা আছে। কয়েকটি প্রশ্ন নিজেকে করলেই একটা ধারণা পাওয়া যায়। কি রকম? যেমন, প্রথমত, একই রকম আনন্দ বা উত্তেজনা পাওয়ার জন্য কি আগের চেয়ে অনেক বেশি বা আরও উত্তেজক ধরনের কন্টেন্টের প্রয়োজন হচ্ছে? একে বলা হয় টলারেন্স।
দ্বিতীয়ত, এই অভ্যাসটা ছাড়ার বা কমানোর চেষ্টা করে কি বারবার ব্যর্থ হতে হয়েছে? আচ্ছা। তৃতীয়ত, এর পেছনে কি প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় হয়ে যাচ্ছে? এবং চতুর্থত, এই অভ্যাসের কারণে কি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজ যেমন পড়াশোনা, অফিস বা সামাজিক সম্পর্কগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি বারবার হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইন্টারনেট পর্নোগ্রাফি নিছক কোনো বিনোদন নয়। এটা একটা সুপার স্টিমুলাস, যা আমাদের মস্তিষ্কের সেই আদিম পুরস্কার ব্যবস্থাকে প্রায় জিম্মি করে ফেলতে পারে। আমরা কুলিজ এফেক্টের মাধ্যমে নতুনত্বের প্রতি মস্তিষ্কের দুর্বলতা, ডোপামিনের আকাঙ্ক্ষা তৈরির ক্ষমতা আর মস্তিষ্কের যৌক্তিক ও আদিম অংশের মধ্যকার লড়াইয়ের কথা জানলাম। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে হলো, এটা শুধু ইচ্ছাশক্তির অভাবের বিষয় নয়। এটা একটা জৈবিক প্রক্রিয়া, যেখানে আমাদের মস্তিষ্কের প্রেরণা ব্যবস্থা বা মোটিভেশন সিস্টেম ভুল পথে চালিত হয়। এই প্রক্রিয়াটা বুঝতে পারাটাই কিন্তু নিয়ন্ত্রণের দিকে এগোনোর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। যখন একজন ব্যক্তি বুঝতে পারেন যে তার নিজের মস্তিষ্কই তার সাথে একটা খেলা খেলছে, ঠিক। তখন তিনি সেই আচরণের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতে পারেন, সেটা জনমতি সাহায্য নেওয়া হোক বা অন্য কোনো উপায়ে। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে আমাদের মস্তিষ্ক ক্রমাগত অস্বাভাবিক উদ্দীপনার কারণে পরিবর্তিত হতে পারে। এটা একই সাথে ভীতিকর আবার আকর্ষণীয়ও বটে। এখন শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম মস্তিষ্ক কিভাবে পরিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, মস্তিষ্ক কি নিজেকে সারিয়ে তুলতে পারে? যদি এই সুপার স্টিমুলাস সরিয়ে নেওয়া হয়, তাহলে মস্তিষ্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার বা রিওয়ায়ারিংয়ের প্রক্রিয়াটা কেমন হতে পারে? এটা আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা অভিযোজন ক্ষমতার এক নতুন দিক খুলে দেয়, যা নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন আলোচনা করতে পারি।